সুতরাং আমাদের হুম, বাংলাদেশের যেটা বলছিলাম যে পার্থক্যকে দূর করে গ্রাম অঞ্চল, শহরাঞ্চল প্রত্যেকটি অঞ্চলের উন্নত অনুন্নত এলাকার বিদ্যালয়গুলোকে একই প্ল্যাটফর্মে, একই মানদণ্ডে নিয়ে আসা হবে আমাদের জন্য একটি বাস্তবতা বা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। সুতরাং সেই জায়গায় আমাদেরকে কাজ করতে হবে। শুধু সংখ্যা জি নয়, ম্যাম। গুণগত মান। বিদ্যালয়ের কাঠামো বা অবস্থান সেটি শুধু নয়, শিক্ষার্থীর মান বাড়াতে হবে। শিক্ষার্থীর যে শিক্ষার মান, সেই মানটি বাড়াতে হবে। সুতরাং এগুলোকে নিশ্চিত করা খুবই প্রয়োজন। এরপর রয়েছে সর্বস্তরের কর্মীদের মধ্যে সমন্বয় করার জন্য প্রয়োজনীয় কমিটি বা আলোচনার ব্যবস্থা করা। তো এখানে এগুলো বিদ্যালয় কর্তৃপক্ষ সকলের মধ্যে সমন্বয়টির কাজ করে থাকেন। নির্ধারিত উদ্দেশ্যের আলোকে সঠিক ফলাফল মূল্যায়ন করা। আলটিমেটলি পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন যে ব্যবস্থা রয়েছে প্রচলিত, সেগুলোর মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়ন করা বা বিদ্যালয়ের কর্মীদেরকে মূল্যায়ন করা, শিক্ষককে মূল্যায়ন করা, এটি অত্যন্ত জরুরি এবং এই কাজটি করে থাকে শিক্ষা প্রশাসন এবং ব্যবস্থাপনা। তো আমাদের সময় বেশ কম, তারপরে আমরা আরেকটু এগিয়ে যাই। বিদ্যালয় ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা দু ধরনের কর্তৃপক্ষ দেখতে পাই। একটি হচ্ছে পরোক্ষ কর্তৃপক্ষ বা ইনডাইরেক্ট অথরিটি। ইনডাইরেক্ট অথরিটির মধ্যে প্রথমেই চলে আসবে শিক্ষা মন্ত্রণালয়। এখন আমরা আসলে দেখব যে মনে হতে পারে মন্ত্রণালয় তো সবচেয়ে গুরুত্বপূর্ণ আসলে বডি, তাহলে পরোক্ষ কি করে হলো? পরোক্ষ বিদ্যালয়ের ক্ষেত্রে, কারণ বিদ্যালয়ের ক্ষেত্রে বিদ্যালয় প্রশাসনই হচ্ছে তার আহ প্রত্যক্ষ কর্তৃপক্ষ। আমরা দেখব যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অবশ্যই শিক্ষা বিষয়ক সিদ্ধান্ত নীতিমালা জারি হয়ে থাকে। সেখান থেকে অবশ্যই এটা একটা চেইন অফ কমান্ড রয়েছে, সেইভাবে সেটি একেবারে নিম্ন স্তর যেহেতু বলছি যে বিদ্যালয়ের প্রশাসন, বিদ্যালয়ের অবস্থান কাজেই বিদ্যালয় পর্যন্ত পৌঁছায়। তারপরে রয়েছে শিক্ষা অধিদপ্তর। মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কাজ করে থাকে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরও রয়েছে আলাদা করে, কারিগরি শিক্ষা অধিদপ্তর রয়েছে। তো এইভাবে আমরা দেখব যে ক্ষেত্র বিশেষে আলাদা শিক্ষা অধিদপ্তর কাজ করে। শিক্ষা বোর্ড রয়েছে, পরীক্ষা গ্রহণ, মূল্যায়ন, বিদ্যালয়ের ব্যবস্থাপনার সাথেও বোর্ডেরও অনেক কাজ রয়েছে। সুতরাং শিক্ষা বিভিন্ন বোর্ড রয়েছে, জেলা শিক্ষা অফিস রয়েছে। এই শিক্ষা মন্ত্রণালয়ের যে জারিকৃত নির্দেশনা, এগুলো কিন্তু শিক্ষা অফিসের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে মাঠ মাঠ পর্যায় পর্যন্ত। এরপরে রয়েছে ব্যানবেজ। ব্যানবেজ হচ্ছে শিক্ষা সংক্রান্ত পরিসংখ্যান বা তথ্য সংগ্রহ যারা করে থাকেন, সেই বডিটি হচ্ছে ব্যানবেজ। এটি ঢাকার নীলক্ষেতে অবস্থিত ব্যানবেজের অফিস। এরা শিক্ষা সংক্রান্ত জরিপ করে থাকেন এবং বিভিন্ন তথ্য উপাত্ত সংরক্ষণ করে থাকেন। এরপরে হচ্ছে উপ আঞ্চলিক পরিচালকের দপ্তর রয়েছে। আর এরপরে আমরা চলে যাব প্রত্যক্ষ কর্তৃপক্ষ বা ডাইরেক্ট অথরিটি যেটি, সেটি হচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি এই বিদ্যালয় ব্যবস্থাপনার প্রধান ব্যক্তি এবং শিক্ষক বৃন্দ, আমরা যারা আছি শিক্ষক তারা। সুতরাং আপনারা বুঝতেই পারছেন বিদ্যালয় ব্যবস্থাপনায় মন্ত্রণালয়ের ভূমিকার চেয়ে বিদ্যালয়ের শিক্ষক এবং প্রধান শিক্ষকের ভূমিকাটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। জি ম্যাম। এবং আরো গুরুত্বপূর্ণ যে বডি সেটি হচ্ছে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি বা এসএমসি। ইংরেজিতে আমরা যদি ইলাবোরেশনে যাই তাহলে হবে স্কুল ম্যানেজিং কমিটি। এই বডিটি খুবই গুরুত্বপূর্ণ একটি বডি এবং এটা নিয়ে আমরা পরবর্তীতে আরো অনেক আলোচনা করব। সেখানে সরকারি নির্দেশনা অনুযায়ী বডিটি গঠিত হয়ে থাকে, কিভাবে হচ্ছে এবং একটি বিদ্যালয়ের আসলে সুষ্ঠু ব্যবস্থাপনা পরিচালিত হয় মূলত এই এসএমসির সুষ্ঠু কার্যক্রমের মধ্য দিয়ে। বিদ্যালয় ব্যবস্থাপনার নীতিগুলো যদি আমরা বলি, শিক্ষা মন্ত্রণালয় চলে আসেন নীতি নির্ধারণী সিদ্ধান্ত, আন্ত মন্ত্রণালয়ের যোগাযোগের কাজ করে থাকেন। অর্থাৎ শিক্ষার যে কাজ সেটি শুধু কিন্তু নীতির মধ্যে সীমাবদ্ধ নয়, এটিকে বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয় বা অন্যান্য পরিকল্পনা মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে কিন্তু যুক্ত করতে হয় কাজগুলোকে। এই অন্যান্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগের কাজটি শিক্ষা মন্ত্রণালয় করে থাকে বা মিনিস্ট্রি অফ এডুকেশন। শিক্ষার ক্ষেত্রে যে বিদ্যমান সমস্যা রয়েছে সেগুলো সমাধান করে থাকে। শিক্ষার কর্মসূচি ও পরিকল্পনার বাস্তবায়ন করা হয়ে থাকে। নীতি নির্ধারণী সিদ্ধান্ত বাস্তবায়ন পর্যবেক্ষণ করাও শিক্ষা মন্ত্রণালয়ের কাজ। এবং জি ম্যাম। এখানে আমরা দেখব যে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি বা স্কুল ম্যানেজিং কমিটির কথা আমরা একটু আলোচনায় নিয়ে আসি। এখানে আমরা বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বলতে বেসরকারি বিদ্যালয় ও মাদ্রাসাকে বোঝাচ্ছি, এটি আমরা আগেই বলেছি।
সুনির্দিষ্ট আইন, বিধি ও নিয়ম অনুসরণ করে বেসরকারি বিদ্যালয় ব্যবস্থাপনা পরিচালনাকারী স্থানীয় কর্তৃপক্ষকেই বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি বলে আমরা চিহ্নিত করতে পারি। আর বেসরকারি বিদ্যালয় পরিচালনার যে বিধিবিধান রয়েছে, অনেক বিধিবিধান রয়েছে। আমরা মূল বিধিবিধানগুলো একটু দেখে নেই, আর পরবর্তীতে আমরা আলোচনায় যাব। সেটি হচ্ছে স্বীকৃতপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকদের চাকুরি বিধি 1979। এটার বৈশিষ্ট্যগুলো এরকম যে মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড কর্তৃক এটি জারিকৃত। আগেই বলেছি যে দেখুন, শিক্ষা বোর্ডের কথা যখন বলেছি, তখন শিক্ষা বোর্ড শুধুমাত্র কিন্তু পরীক্ষা, পাবলিক পরীক্ষার আয়োজন করে, রুটিন করে, প্রশ্ন করে, মূল্যায়ন করে তা কিন্তু নয়। বিদ্যালয় পরিচালনার সাথে কিন্তু তারা খুব যুক্ত রয়েছে। এখানে দেখুন যে এটি কিন্তু বিধিটি জারি করেছে মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড। সরকারি গেজেট প্রকাশিত হয়েছিল 1980 সালে। এবং বেসরকারি শিক্ষকদের নিয়োগকারী কর্তৃপক্ষ কারা হবেন, চাকরির শর্তাবলী কি হবে, পদের দায়িত্ব ও কর্তব্য কি হবে, শৃঙ্খলামূলক বিধিবিধান কি হবে, ছুটি কি করে শিক্ষকরা পাবেন সেই নিয়ম কানুনগুলো কি, অবসর গ্রহণের সময়সীমা কি হবে, চাকরির মেয়াদ বর্ধিত করতে হলে তার নিয়মগুলো কি রয়েছে, কারা এই বর্ধিতকরণের সুবিধাটা পাবেন, এই বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা করা রয়েছে। এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক মাদ্রাসার জন্য এরকম একটি বিধান 1977 সালে প্রণয়ন করা হয়েছিল। মিস, আরেকটি বিধান। না মিস, স্লাইডটা একটু লেখাগুলো বাঁকা বাঁকা আসতেছে, লেখা পড়া যাচ্ছে না। লাস্ট কয়েকটা শব্দ আমি তো দেখছি যে এখন ক্লিয়ার আসতেছে ম্যাম। ক্লিয়ার এখন আসারই কথা, আমার কিন্তু ক্লিয়ার দেখাচ্ছে। শেষের কয়েকটা স্লাইড একদমই বাঁকা বাঁকা এসেছে, লেখা দেখা যাচ্ছিল না, শেষের 2-3টা। তাহলে হয়তো নেটের সমস্যা নাকি? নেটের প্রবলেম হতে পারে এটা। আচ্ছা, ঠিক জি আছে। জি জি ম্যাম। মশিউর, আপনি কি স্ক্রিনশট জি ম্যাম। নিচ্ছেন? জি আচ্ছা, ম্যাম, ঠিক আছে। নিয়েছি আচ্ছা, নিয়েছি কিন্তু সবাই চ্যাট আমাদের বক্সে ক্লাস দেয়নি টাইম তো ম্যাম। শেষ। হ্যাঁ, আমরা শেষ করব। তো এখানে আমরা আরেকটা ইয়েতে যাচ্ছি, স্বীকৃতপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি রেগুলেশন 1977 এবং 2009 মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বোর্ড কর্তৃক এটিও জারিকৃত। এখানে বিদ্যালয়ের শিক্ষকদের কি কখন প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া যায়, তারপরে অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য কি করে মনোনীত হবেন, ম্যানেজিং কমিটির সভাপতি মনোনয়ন করা, কমিটির মেয়াদ, মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃকও এইরকম একটা বিধান 1979 সালে দেয়া হয়েছে। অ্যাকচুয়ালি এই বিধানগুলো আমাদের ডিটেইল জানার দরকার নেই, কিন্তু মূল পয়েন্টগুলো কি রয়েছে কোন বিধানে সেটা একটু জেনে রাখা প্রয়োজন রয়েছে। যেখানে বিস্তারিত আলোচনা প্রয়োজন আমরা সেটা করব। তো করোনার সময়ে স্টে হোম, স্টে সেফ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ম্যাম, যুক্ত স্লাইডটা থাকার কি জন্য। আমাদেরকে দেওয়া হবে? না, স্লাইডটি দেওয়া হবে না, এটা আপনাদের নোট নিয়ে নিতে হবে। ম্যাম, আমাদের তো প্রথম আমরা রুল কল করছিলাম, কিন্তু মাজেদা কাইটা গেছিল, এখন কি আবার রুল কল করতে হবে? আমার মনে হয় মশিউর শট নিচ্ছেন। জি ম্যাম। আপনারা জি রোলে ম্যাম। অনেকেই ডিভাইসের নামে ঢুকছেন, তাদের কিন্তু জি ম্যাম, অনেকজন রোল দেয়নি। তাদের কিন্তু রোল দেয়নি, তাদের কিন্তু কাউন্ট হবে ম্যাম, না। আমরা আপনারা প্রথম কিন্তু- রুল দিয়েছি, কিন্তু বের হয়ে গেছিলাম। রুল দেওয়ার পরে আমাদের কাইটা দেওয়া হয়েছিল, পরে আবার হ্যাঁ, তখন আপনারা আবার চ্যাট বক্সে দিয়ে দিতে পারেন। আচ্ছা, যাই হোক, আমার মনে হয় মশিউর আপনি এই লাস্ট জি ম্যাম। সময়ে আরেকটু স্ক্রিনশট নিয়ে নিন। যারা মিস জি ম্যাম। করেছেন হয়তো তারা যুক্ত হতে পারবেন। আমি আবারও বলবো, নাম এবং রোল নাম্বার দিয়ে আপনারা জয়েন করবেন। আজকের মতো এখানেই, আগামী সপ্তাহে আবার কথা হবে। থ্যাংক ইউ ম্যাম। Thank you, ma'am. আসসালামু আলাইকুম।